ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 5.2 এর আমাদের 28 নম্বর পর্যন্ত হয়েছিল। এখন থেকে আমরা করবো সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল আছে 29, 30, 31 এরকম কিছু সৃজনশীল প্রশ্ন আছে। তো আমাদের আজকের লেকচারে থাকবে 29 নম্বর সৃজনশীল। তো 29 নম্বর সৃজনশীলটা যখন আমরা করব তখন আমাদের এই চ্যাপ্টারের এই 23 নম্বর অঙ্ক ছিল 2 অঙ্ক বিশিষ্ট। যখন 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা থাকে তখন আমাদের একটা ধরতে হয় একক স্থানীয় অঙ্ক আর একটা ধরতে হয় দশক স্থানীয় অঙ্ক। তাহলে দেখি এখন এখানে কিভাবে আছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 9 বেশি। স্থান বিনিময়কৃত সংখ্যা যেটা পাবো সেটা হচ্ছে প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি থাকবে। ক নাম্বার, চলক এক্স এর মাধ্যমে প্রদত্ত সমীকরণ এক্স এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লেখো। খ নাম্বার, সংখ্যাটি নির্ণয় করো। গ নাম্বার, প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্দেশ করে তবে ওই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কর্ণটিকে কোনো বর্গক্ষেত্রের বাহু ধরে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। মানে এই সৃজনশীলটার মধ্যে মোটামুটি এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার কথাও মানে চলে আসছে, আয়তক্ষেত্র চলে আসছে, বর্গক্ষেত্র চলে আসছে, অর্থাৎ 3 প্রকৃতির অঙ্ক একটা সৃজনশীলের মধ্যে। তো যাই হোক, আমাদের জটিলতার কিছু নাই, সহজেই। তো দেখো আমরা কিভাবে করব 29 নাম্বার অঙ্কটা। এই অঙ্কগুলো মানে খুব তোমার মানে করার সময় এলোমেলো করলে হবে না, কি করতে হবে, নিয়মতান্ত্রিক ভাবে অঙ্কটার দিকে আগাইতে হবে, তাইলেই তুমি পারবা। তো দেখেন ক নাম্বার অঙ্কটা, চলক এক্স এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি নির্ণয় করো। তাহলে লিখতে হবে, ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স। তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? দশক সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক। এখন যদি আমরা দশক স্থানীয় অঙ্ক, যেহেতু অঙ্কদ্বয় সমষ্টি আছে, তাহলে একটা সংখ্যা যখন এক্স হইছে পরেরটা কত হবে? ওই সমষ্টি থেকে প্রথম একক স্থানীয় অঙ্কটা বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে আমার দশক স্থানীয় অঙ্ক। তাহলে নির্ণেয় সংখ্যাটি দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হবে আর একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ হবে। এটার সাথে 10 গুণ করতে হবে। তাহলে এখন কথা হয় এক্স প্লাস 70 মাইনাস 10x সমান সমান কত? 70 মাইনাস 9x। এটা হচ্ছে সংখ্যা। তাহলে এরপর স্থান বিনিময়কৃত সংখ্যাও বের করতে বলছে। আবার স্থান বিনিময়কৃত সংখ্যা কি হবে স্যার? স্থান বিনিময়কৃত মানে কি? এই যে 10, দশক স্থানীয় অঙ্কের 10 আসবে একক স্থানীয় অঙ্কে, একক স্থানীয় অঙ্কের 1 যাবে দশক স্থানীয় অঙ্কে। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে 10 দিয়ে গুণ হবে এক্স এর সাথে আর এটার সাথে গুণ হবে 1। জাস্ট একটু দেখাই দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। প্লাস 7 মাইনাস এক্স সমান সমান 9x প্লাস 7। এটা হচ্ছে স্থান বিনিময়কৃত সংখ্যা। তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটি এটা আর স্থান বিনিময়কৃত সংখ্যা হচ্ছে এটা। এরপরে গ নাম্বার। তাহলে গ নাম্বারে খ নাম্বারে চেয়েছে কি? খ নাম্বারে চেয়েছে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে সংখ্যাটি যখন আমরা নির্ণয় করব, তাহলে সংখ্যাটি নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? এই ক নাম্বার থেকেই সমীকরণটা সাজাইতে হবে। ক নাম্বার থেকেই সমীকরণটা সাজাইতে হবে, কারণ এখানে আমরা সংখ্যাটি পাইছি, স্থান বিনিময়কৃত সংখ্যা পাইছি, একক আর দশক স্থানীয় অঙ্ক ধরে নিছি। তাহলে এবার খ নাম্বার দেখো, খ নাম্বার কিভাবে করব। খ নাম্বারে
বলছে যে স্থান বিনিময়কৃত সংখ্যা, প্রশ্নের সাথে একটু মিলায় নাও, যে অঙ্কটা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। স্থান বিনিময় করলে যে সংখ্যা পাবো, স্থান বিনিময়কৃত সংখ্যা হচ্ছে এইটা, তা প্রদত্ত সংখ্যা হতে এত বেশি। তাহলে লিখবা ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত, এই কথাটা লিখতে হবে, ক হতে প্রাপ্ত সংখ্যাটি 70 মাইনাস 9x, আর স্থান বিনিময়কৃত সংখ্যা, স্থান বিনিময়কৃত সংখ্যা, স্থান বিনিময়কৃত সংখ্যা কত? 9x প্লাস 7। তাহলে এবার প্রশ্ন মতে কি হবে? স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, স্থান বিনিময় করলে সংখ্যা পাইছি 9x প্লাস 7, তা কত? পদার্থ সংখ্যা হতে 9 বেশি, আরো পদার্থ সংখ্যার সাথে 9 বেশি হবে। তাহলে পদার্থ সংখ্যা কত? 70 মাইনাস 9x, এটার সাথে আরো কত বেশি? 9 বেশি, প্লাস 9 দিয়ে দাও। তাহলে প্লাস 9 দিলে যা হবে, এখন দেখেন এখান থেকে এখন সমাধান করে x এর মানটা নির্ণয় করেন। দেখেন, বা 9x, x গুলো এক পাশে নাও, প্লাস 9x, আর 79 মাইনাস 7, 18x, 72। তাহলে 72 পাইছি। এখন আমরা x সমান সমান 72 বাই এত 72, 4 8 32, 4 18 72, 4 18 72, 4 18 72। হ্যাঁ, তাহলে এখন 4 18 72 আমরা x এর মানটা পাইছি। তাহলে এখন সংখ্যাটি নির্ণয় করেন। সংখ্যাটি x এর জায়গায় x এর মান বসান। সুতরাং সংখ্যাটি কত হবে? 70 মাইনাস 9 ইন্টু 4 সমান সমান 70 মাইনাস 4 নং 36, 4 4 10, 3 আর 1 4, 4 আর 3 7, 34। সংখ্যাটি হচ্ছে 34। তাহলে দেখেন, এই হচ্ছে আমাদের খ নাম্বারের অঙ্ক। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে গ নাম্বারটা দেখো, পদার্থ সংখ্যাটির অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এই যে x এর মান, এটা কি একক স্থানীয় অঙ্ক? এটা কত? 4। এটা হবে সেন্টিমিটারে, আয়তক্ষেত্রে যখন যাবে তখন 4 সেন্টিমিটার। দশক স্থানীয় অঙ্ক 4 মাইনাস 7 মাইনাস 4 সমান সমান কত? 3। এই 3 সেন্টিমিটার হবে আয়তক্ষেত্রের প্রস্থ, কারণ দৈর্ঘ্যটা বড় থাকে, দৈর্ঘ্য বড় আর প্রস্থ ছোট থাকে। তাহলে এখন আমরা কি লিখব, এখান থেকে কিভাবে লেখা নিব? তো দেখেন, যদি আপনাদের কোনরূপ কোনো প্রশ্ন থাকে তাহলে করেন, তা না হলে কিন্তু আমি মুছে ফেললাম স্যার। ক নাম্বারটা তো মুছতেই পারি, ক নাম্বার তো আপনাদের সমস্যা না। এটুকু একটু মনে রাখেন যে 4 হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 3। তাহলে এখন দেখো গ নাম্বার,
লিখবা এরকম লিখলে মনে হয় একটু ভালো হয় যে ধরি আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য কত এ সমান সমান 4 এটা যাবে সেন্টিমিটারে তাহলে প্রস্থ কি হবে এবং আয়তক্ষেত্র টির প্রস্থ b সমান সমান 7 মাইনাস 4 এত সেন্টিমিটার কারণ দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার আচ্ছা তাহলে এখন আমরা একটু আয়তক্ষেত্র আঁকি ধরেন এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র এই একটা কর্ণ এ বি সি ডি এ দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ আর বি হচ্ছে প্রস্থ তাহলে এখন এটার কর্ণ কোনটা এটা কর্ণ এটা হচ্ছে কর্ণ তাহলে এখন লিখবা আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার এত একক এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র আচ্ছা তাহলে সুতরাং কর্ণের দৈর্ঘ্যকে বাবা ডি দ্বারা প্রকাশ করা হয় এটা একটু লিখে দিও হ্যাঁ তাহলে সুতরাং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে রুট ওভার এর মান কত 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার এত সেন্টিমিটারে বলছে না তাহলে এখন দেখেন 4 স্কয়ার মানে 16 প্লাস 9 এত সেন্টিমিটার সমান সমান কত 25 সেন্টিমিটার সমান সমান 5 সেন্টিমিটার এত সেন্টিমিটার এই হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ এরপর আবার প্রশ্নে কি বলছে দেখো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে লেখো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান কত 5 সেন্টিমিটার তাহলে এখন একটা বর্গক্ষেত্র একটু এখানে আঁকি একটু বর্গক্ষেত্র আঁকা এইভাবে একটা বর্গক্ষেত্র আঁকো হ্যাঁ তাহলে নাম দাও এ বি সি ডি যার বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা বাহু হচ্ছে এ তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত √2a বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a এখন লিখবা আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ডি সমান সমান √2a এত একক তাহলে সুতরাং বর্গক্ষেত্রের কর্ণ কত হবে √2 × 5 এত সেন্টিমিটার তাহলে এখন √2 × 5 এত সেন্টিমিটার গুণ করো তাহলে কত হয় দেখো √2 × 5
5√2 আর যদি দশমিকে নাও দশমিকে দিয়ে দাও 7.071 সেন্টিমিটার প্রায় প্রায় এই হলো আমাদের তাহলে অঙ্কের রেজাল্ট। তাহলে আমাদের বর্গ আয়তক্ষেত্রের কর্ণ তাহলে লেখো নির্ণেয় আয়ত ক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রের কর্ণ কত আসছে আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে 5 সেন্টিমিটার আর বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের কর্ণ 7.071 সেন্টিমিটার এত সেন্টিমিটার। এই হলো আমাদের উত্তর। তো দেখেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা করেন, কারণ এখানে চিত্র দুইটা একটু আঁকলে ভালো হয়, মানে চিত্র আঁকলে ভালো হয়, বুঝছেন, চিত্রটা আঁকলে ভালো হয়। স্যার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা করেন, আর অবশ্যই অবশ্যই এই অঙ্ক করার সময় এভাবে চিত্র আঁকা দিবেন যদি আমাদের ফুল নম্বর পেতে হয়। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। তো আন্নেশা ম্যাথ আড্ডা টিউটোরিয়াল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।